নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে রবিবার আর ঘড়িতে সময় ওই বিকেল 4টে মতো বাজে। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমি মেয়ে আর হাজব্যান্ড বেরিয়ে গেছিলাম আমাদের আর একটা যে বাড়ি রয়েছে সেই বাড়ির উদ্দেশ্যে। ওই বাড়িতে বেশ কিছু কাজ হচ্ছে, তো যারা মিস্ত্রি রয়েছেন তাদের সাথে কিছু কথাবার্তাও বলতে লাগে। তো ছুটির দিন ছাড়া তো সেই কাজগুলো হয় না। তো তারপরে ওখান থেকে ঘুরে আর মেয়ে একটুখানি বললো, মা এক্ষুনি বাড়ি চলে যাব, আর পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে, আর কলকাতাতে এবারে ঠান্ডা পড়ছে, বেলাটা ছোট হয়ে আসছে। তো হঠাৎ করে ঠিক হলো যে চল তাহলে আজকে একটু গঙ্গাধার থেকে ঘুরে আসি। তো হাজব্যান্ড বললো হ্যাঁ চলো। তো যেহেতু গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম তো সেই জন্য খুব একটা যেতে অসুবিধা হলো না। আর ওই যে বলছিলাম না যে কলকাতায় ঠান্ডা নামছে, শীতকাল আসছে, তো গঙ্গার ধারে এসে না মনটা একদম ভালো হয়ে গেল। দেখুন পানসিগুলো কীরকমভাবে গঙ্গার মধ্যে রয়েছে, মাঝিরা এখানে এই পানসির মধ্যে করে গঙ্গার মধ্যে অনেকটা দূর ঘুরিয়ে নিয়ে আসে। আজকে আমাদের যদিও এইরকমভাবে ঘোরার খুব একটা প্ল্যান নেই। বাবুঘাটের দিকে আমরা হেঁটে চলেছি। বাঁদিকে হচ্ছে বাবা গঙ্গেশ্বরের মন্দির। মহাদেবের অনেক রূপ রয়েছেন, তো এখানে বাবা গঙ্গেশ্বরের মন্দিরটা স্থাপন করা রয়েছে। আর এখানে আলো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না, ভীষণ সুন্দর লাগছে। তবে শুধুই যে মহাদেবের মন্দির সেটা বলবো না, এখানে অনেক ঠাকুর রয়েছে, প্রায় সমস্ত ঠাকুরই কিন্তু রয়েছে। তো যাই হোক, একটুখানি মন্দিরের সামনে দাঁড়ালাম, মেয়েটাও একটু প্রণাম করলো, আমি একটু প্রণাম করলাম, আর তারপরে হেঁটে চলেছি বাবুঘাটের উদ্দেশ্যে। আর বাদিকে এটা একটা নতুন করেছে স্টেট গভর্নমেন্টের একটা নতুন ক্যাফেটেরিয়া, প্লাস এটা হোটেলও রয়েছে, এখানে ব্যাঙ্কোয়েটও রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানে ভাড়া টাড়া দেওয়া হয়, আর ক্যাফেটেরিয়াতে যেরকম খাবার দাবার পাওয়া যায় সেখানে তো রয়েছেই। আজকে আর আমরা ওই দিকটায় গেলাম না, অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে বাবুঘাটে যে কলকাতা কর্পোরেশন যে গঙ্গা আরতির যে ব্যাপারটা শুরু করেছে সেটা আমাদের একদমই দেখা হয়নি। তো আজকে ওই জন্য মনে হলো যে সময় যখন আছে তাহলে একটুখানি গঙ্গার আরতিটা আজকে দেখতে বসি। আরতিটা শুরু হতে বেশ খানিকক্ষণ সময় রয়েছে, তো মনে হলো আপনাদের সাথে আমার এই মুঠো ফোনের দ্বারা খানিকটা গঙ্গার যে চারদিকটা সেটা একটুখানি তুলে ধরি। দূরে ওই যে বলছিলাম স্টেট গভর্নমেন্টের যে নতুন রেস্টুরেন্ট কাম ক্যাফেটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু দেখুন ধীরে ধীরে আলোতে সেজে উঠছে। আসলে এখন তো বিয়েরও সিজন রয়েছে, তো বিভিন্ন রকমের রিসেপশন পার্টিও কিন্তু এখানে থ্রো করেন অনেকে। অনেকটাই এক্সপেন্সিভ হয়তো, কারণ আমাদের পাশে একজন যে বসেছিলেন তিনি বলছিলেন যে এইখানে ভাড়াটা অনেকটাই এক্সপেন্সিভ। সে যাই হোক, যার যেরকম ক্ষমতা তারা সেরকমভাবে পার্টি থ্রো করবে। আর এখানে আপনাদেরকে দেখাই, এখানে মা গঙ্গার যে মন্দিরটা, এখানে তার মূর্তিটা ওইভাবে স্থাপন করা রয়েছে। আর এইগুলো হচ্ছে আরতি যে করবেন যে পুরোহিতরা, তারা যে জায়গাটায় দাঁড়িয়ে আরতি করেন, তো সেই যে স্টেজগুলো বলতে পারেন বা তাদের যে জিনিসপত্র রাখার যে জায়গাটা সেটা এরকমভাবে করা রয়েছে। পুরোহিত যারা আরতিটা করবেন তারা এখনো পর্যন্ত আসেননি, কিন্তু তাদের যারা অ্যাসিস্ট্যান্ট বলুন বা সহকারী বলুন তারা কিন্তু এসে প্রত্যেকের যে জায়গাগুলো একদম প্রপারলি ঠিকঠাক করে রেখে দিয়ে গেছেন। এবারে ধীরে ধীরে সমস্ত যারা পুরোহিতরা রয়েছেন তারা ধীরে ধীরে আসবেন এবং তাদের নিজেদের যে জায়গাটা সেই জায়গাটাকে তারা দাঁড়িয়ে এবার আমাদের যে গঙ্গা আরতিটা সেটা শুরু হয়। একজন প্রধান পুরোহিত থাকেন, তিনি প্রথমেই মন্ত্রোচ্চারণটা শুরু করেন এবং শঙ্খধ্বনি দিয়ে আরতিটা কিন্তু শুরু হয়। দেখুন গঙ্গা আরতি বলতে কিন্তু আমরা বেনারস, কাশী, বেনারস, হরিদ্বার, ঋষিকেশ, এলাহাবাদ বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি হয়। বেনারস এবং হরিদ্বার, ঋষিকেশের গঙ্গা আরতি কিন্তু সব থেকে বিখ্যাত। দেখুন সবার পক্ষে তো সবসময় যাওয়া হয় না, আমরা যারা এইদিকে থাকি তাদের তো মাঝে মাঝেই মনে হতে পারে না গঙ্গা আরতিটা দেখবো। এটা কিন্তু একটা ভীষণ ভালো সাধু প্রয়াস আমি বলবো। এই যে গঙ্গা আরতিটা শুরু হয়েছে এত সুন্দরভাবে, এই পুরো যে দেখুন যে গানগুলো চলে কপিরাইটের জন্য তো সেই গানগুলো আমি দিতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এত সুন্দর এই পরিবেশটা সেই সময় লাগছিল। আর এনারা এতটাই ট্রেন্ড, প্রত্যেকের হাত একই সময় ঘুরছে, একই রকমভাবে মন্ত্রোচ্চারণ করে চারদিকে ওনারা যে আরতিটা করছিলেন এত সুন্দর লাগছিল না। আমি যদিও সিটে খানিকক্ষণ বসে থাকার পরে এই একটা সাইডে সরে এসেছিলাম যাতে ভালোভাবে ভিডিওটা করতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখুন কলকাতার অনেক ব্লগার রয়েছেন যারা কিন্তু অলরেডি গঙ্গা আরতি সম্পর্কে অনেক রকম ভিডিও দেখিয়ে দিয়েছেন। আমি তো খুব একটা ট্রাভেল ব্লগ আমি করি না, আমি ট্রাভেল ব্লগারও নই, আমি লাইফস্টাইল ব্লগার। তো আমার চোখ দিয়ে আমার মতো করে আমি আপনাদের সামনে এই গঙ্গা আরতিটা তুলে ধরলাম এবং আরও একটা দিনের জন্য এই যে
সুন্দর যে একটা ঘটনা, এটা কিন্তু একটা যে সাক্ষী হিসাবে কিন্তু আমার এই চ্যানেলে এই ভিডিওটা রয়ে গেল। আপনারা কারা কারা দেখেছেন এই গঙ্গা আরতি এবং আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। শঙ্খধ্বনি দিয়ে আরতিটা শুরু হয় এবং শঙ্খধ্বনি দিয়েই কিন্তু আরতিটা শেষ হয়। লাস্টে সবাইকে ওনারা নিজেদের সিট থেকে উঠে দাঁড়াতে বলেন এবং যে লাস্টের যে মন্ত্রোচ্চারণটা হয় সেটা কিন্তু সবাইকে বলেন আপনারাও একই সাথে করুন। তো সব মিলিয়ে কিন্তু এত সুন্দর আমার এই পরিবেশটা এবং এই যে টোটাল যে ব্যাপারটা আমার এত ভালো লেগেছে। যারা ধার্মিক তারা এক ধরনের কথা বলবেন, যারা কটু কথা বলেন তারা এক ধরনের কথা বলবেন, কিন্তু আমি বলবো যে কলকাতার বুকে, কলকাতার গঙ্গাতে এত সুন্দরভাবে যে এই জিনিসটা হচ্ছে, এটা আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে। আপনারা যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি তারা অবশ্যই যাবেন এবং কেমন লাগছে আমাকে কমেন্টস করে অবশ্যই বলবেন। তারপরে বাড়িতে চলে এসেছি, সন্ধেও হয়ে গেছে, আর এসে চাটা খেয়ে নিয়েছি। বেশ খানিকটা সময় এই যে ঘুরে টুরে এলাম সেই নিয়ে আলোচনা হলো বাড়িতে। তারপরে রাত্রে আজকে আমি ঠিকই করে রেখেছিলাম যে আজকে আমি একটুখানি আলুর পরোটা করব। তো আমাদের যে হাউস হেল্প দিদি আছে তাকে বলেছিলাম যে দিদি তুমি আটাটা মেখে রেখে যেও। তো সে আটা মেখে রেখে গেছে, আমাকে এসে আর আটাটা মাখতে হলো না। আর আমি আলুটাকে সেদ্ধ করে রেখে গেছিলাম, তো সেই জন্য আলুটা এসে আমি এখন কড়ার মধ্যে ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই যে আলু সেদ্ধটা রচ্ছে ভালো করে একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার এই আলুটার মধ্যে আমি বেশ কিছু যে রেগুলার যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে নুন, গোলমরিচ গুঁড়ো, আমি একটুখানি বিট নুনও এর মধ্যে অ্যাড করি। আর তার সাথে যেটা দিই সেটা হচ্ছে একটুখানি আমচুরটা দিলে কিন্তু বেশ এটা টক টক নোনতা নোনতা বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এটা আমার বাড়িতে খুব মানে সবাই পছন্দই করে। আপনারা যদি মনে করেন এর মধ্যে খানিকটা জোয়ানও একটুখানি হাতে ডলা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। এরপরে আমার যে আটা মাখাটা ছিল সেগুলোকে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে একটু বড় বড় করেই কাটছি, কারণ পাতলা পাতলা করে পরোটা আমি খুব একটা করি না, মানে দুটোর জায়গায় সেক্ষেত্রে একটাই খাওয়া হবে। আর মানে অনেকগুলো পরোটা করতে গেলে না তখন ওই ছোট ছোট করে পরোটা করলে অনেকটা টাইম টেকিংও ব্যাপার। তো আমার বাড়ির লোকজন এই ব্যাপারে ভীষণ কোঅপারেটিভ, তারাও বলে যে ঠিক আছে দুটোর জায়গায় একটা খাবো, কিন্তু পুরটা বেশি দিয়ে ভালোভাবে বড় করে নিতে। আর এমনিতেও আলুর পরোটার পুরটা যত ভালো বেশি করে দেয়া হবে তখন প্রতিটা পরোতে কিন্তু মুখে যে আলুটা লাগে খুব, তখন কিন্তু পরোটাটা টেস্টি লাগে। তো আমি ভালোভাবে যে পরোটার খোলটা সেটা ভালোভাবে রেডি করে নিয়ে চামচে করে তার মধ্যে আমি আলুর যে পুরটা খুব বেশি বেশি করে দিয়ে দিলাম। আর এই যে মাথাটা এটাকে একটু এইরকমভাবে সেই মোমোর মতো ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিলে তাহলে কিন্তু সেটা আর বেলার সময় কখনোই খুলে যায় না। আর একটু হালকা হাতে আর কি বেলতে হয়, তাহলে যে পুরটা ভেতর থেকে কখনোই ফেটে সেভাবে বেরিয়ে যায় না। তো একে
একে প্রত্যেকটা আলুর যে পুরটা সেটা আমার প্রত্যেকটা পরোটার লেচির মধ্যে দেওয়া হয়ে গেছে। খানিকক্ষণ রেস্টে দিলাম, কারণ রেস্টে দিয়ে বেললে তাহলে কখনোই ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যায় না। আপনারাও যদি কখনো এরকম করেন তো সেভাবে একটুখানি রেস্ট দিয়ে দেবেন 5-10 মিনিট, তারপরে বেলবেন। আর এদিকে আমার হাজব্যান্ড এই দইটা যেটা আমরা পরোটা দিয়ে খাবো সেটা বানিয়ে নিচ্ছে। এর মধ্যে নুন দেওয়া হয়েছে, সামান্য একটু মিষ্টি দেওয়া হয়েছে, একটু চাট মশলা, আর হচ্ছে একটু ধনেপাতা। এটা হচ্ছে শো স্টপার। এটাকে ধনেপাতা বাটাও অনেক সময় দেওয়া যায়, তবে আর বাটাবাটির মধ্যে ঝামেলায় গেলাম না, ধনেপাতাটাকে কুচিয়ে দিয়ে দিলাম। কখনো এইভাবে একটুখানি দই না পরোটার সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। নর্থ ইন্ডিয়াতে আরও একটা ভীষণ ভালো চাটনি পাওয়া যায়, সেটা হচ্ছে টক দই, শুকনো লঙ্কা আর মূলোর চাটনি। শীতকালে এই চাটনিটা ভীষণ মানে প্রত্যেকটা নর্থ ইন্ডিয়ান ফ্যামিলিতেই মোটামুটি দুপুরবেলা বা রাতে ডিনারের সময় তারা খান। আমি যখন ওখানে ছিলাম তখন আমি এটা দেখে শিখেছি। যদি পারি আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব খুব শিগগিরই, কারণ এখন শীতকাল, আমার বাড়িতে এখন মাঝে মাঝেই পরোটা হবে। তো আশা করি আপনাদের সাথে সেই রেসিপিটাও আমি শেয়ার করতে পারবো। তো একে একে সমস্ত পরোটাগুলো বেলে নিচ্ছে। আর ওই যে বললাম দুটোর জায়গায় একটা করছি, দেখুন পরোটাগুলো অনেকটাই বড়। তো প্রত্যেকেই আমরা একটা একটা করেই পরোটা খেয়ে নিয়েছি সেদিনকে রাতে। তো একটা একটা করে পরোটা আমি এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভালোভাবে ক্রিস্পি করে ভাজলে কিন্তু আলুর পরোটা ভীষণ টেস্টি লাগে। আমার মনে হয় যত ধরনের পরোটা হয় তার মধ্যে আলুর পরোটা আর মূলোর পরোটা আমার হচ্ছে সব থেকে ফেভারিট। আমি ভীষণ পছন্দ করি, খুব ভালো লাগে আমার খেতে। এবার বাজারে তো দারুণ মূলোও আসছে, তো এরপরে একদিন মূলোর পরোটাও আমি বানাবো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এইভাবে রান্নাঘর থেকে আমি খাবার দাবারগুলো নিয়ে আসছি, বাবাও চলে এসছে। আর জেনারেলি ডিনারটা আমরা ডাইনিং টেবিলে করি না, কারণ রাত্রিবেলা সবাই মিলে একটু টিভি দেখতে দেখতে বসে গল্প করতে করতেই আমি ডিনার করি। আপনাদের সাথে তো খুব একটা আমার ডিনারের রুটিন বা নাইট রুটিন আমি তো খুব একটা শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু শেয়ার করলাম, তো সেক্ষেত্রেই আমি আপনাদেরকে বললাম যে ডাইনিং টেবিলে খুব কমই খাই রাত্রে আমরা। তো যাই হোক, এবার আমাদের পরোটাটা নিয়ে নিয়েছি, আর এই যে তার সাথে টক দই। আজকে দারুণ ছিল ডিনারটা। আপনারাও কীরকমভাবে আলুর পরোটা বানান। আর যদি আমার রেসিপির মধ্যে দেখুন, আমি যেরকমভাবে শিখেছি, একা একা থেকেছি, একা একা বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন প্রভিন্সের লোকের থেকে আমি রান্না শিখেছি। আর আমি মনে করি আমার ভিডিওগুলো যারা বিগিনার্স, যারা নতুন সংসার করছো, যারা নতুন জায়গায়, আমি সবসময় বলি তাদের আশা করি অনেকটাই উপকার হবে আমার মনে হয়। তো যাই হোক, রান্না টান্না হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবার রাতের যে লাস্ট কাজটুকু করে নিচ্ছি। আর তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।